সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ ৫ই ফেব্রুয়ারি ২০২৬, রোজ বৃহস্পতিবার। প্রতিদিনের মতোই আজকে আমরা পাবনা টিভির আয়োজনে অগ্রগতির আটঘরিয়া ঈশ্বরদী অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের তৃতীয় পর্ব। আজকের এই পর্বে আমরা কথা বলবো এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, শিক্ষার ব্যবহার, সামাজিক উন্নয়ন, নানা বিষয়ে মানবিক উন্নয়ন বিষয়ে কথা বলবো। যথারীতি আমাদের মাঝে সমাজের যারা চিন্তক, সমাজের যারা সংস্কারক, তারা এই অনুষ্ঠানে কথা বলে থাকেন। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তিনজন বিশিষ্ট ব্যক্তিকে, যার মধ্যে প্রথমেই আমি ডেকে নিচ্ছি জনাব আশিকুর রহমান লুলু, যিনি একজন লালন গবেষক, চিন্তক এবং কলামিস্ট এবং উপদেষ্টা ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদ। লুলু ভাই, আপনাকে স্বাগত জানাই পাবনা টিভির আজকের আয়োজনে। প্রথমে পাবনা টেলিভিশনের যারা আছে সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এখানে আমাকে কথা বলার একটা সুযোগ তৈরি করে দিয়েছে। তো আজকে আমরা উপস্থাপকের কাছ থেকে যেটা প্রথমেই আমরা যেটা বোঝার চেষ্টা করতেছিলাম আসলে যে আমরা কিভাবে ঈশ্বরদী এবং আটঘরিয়ার মানুষগুলো কিভাবে থাকতে পারি, কিভাবে আমরা মানবিক ঈশ্বরদী এবং আটঘরিয়া গড়ে তুলতে পারি, যে নগরে মানবাধিকতায় সবচেয়ে বড় জিনিস হবে, সেটা নিয়ে আসলে মূলত আজকের এই আলোচনা। তা আজকের এই আলোচনায় যারা সহ আলোচক আছেন তাদেরকেও অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পাবনা যে টেলিভিশনটা, এটার অনেক উন্নতি কামনা করে আমি আমার কথাগুলো একটু শুরু করছি। আসলে ধন্যবাদ লুলু ভাই। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরেকজন অতিথি, জনাব আতাউর রহমান বাবলু। তিনি সাংবাদিক, একাধারে সাংবাদিক এবং সংগঠক এবং সহ সম্পাদক ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদ এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ঈশ্বরদী প্রেস ক্লাব এবং সাবেক সভাপতি ঈশ্বরদী সতীর্থ থিয়েটার। আমি বাবলু ভাইয়ের সঙ্গে ছোটবেলা থেকেই সাহিত্য সংস্কৃতির বিভিন্ন কর্মকাণ্ড করে আসছি। আমার অত্যন্ত শ্রদ্ধার একজন বড় ভাই। জনাব আতাউর রহমান বাবলু ভাই, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম। ভাষার মাসে বিনম্র শ্রদ্ধা ভাষা শহীদদের প্রতি। আজকের যিনি পাবনা টেলিভিশনের এই উপস্থাপনার দায়িত্ব এবং এই সমস্ত অনুষ্ঠান জুড়ে থাকবেন, সে আমার স্নেহের শামীমকে ধন্যবাদ। আমাদের এই অঞ্চলের অগ্রগতি, বিভিন্ন সামাজিক প্রেক্ষাপট এবং সব মিলিয়ে কথা হবে। আমি একটু সংশোধন করে দিই, ওখানে একটু আমাকে বলা হয়েছে যে এই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, তবে সেটা সাবেক। আমি সাবেক সাংগঠনিক সম্পাদক ঈশ্বরদী প্রেস ক্লাব, সাবেক সভাপতি সতীর্থ থিয়েটার, বর্তমানে ঈশ্বরদী ঐতিহ্যবাহী সংগঠন, সবচেয়ে পুরনো সংগঠন, যার বয়স 50 হতে চলছে, সেই সাহিত্য সংস্কৃতি পরিষদের সহ সাধারণ সম্পাদক হিসেবে আমি দায়িত্ব পালন করছি। আমার সঙ্গে যে সকল সহ আলোচকরা আছেন অত্যন্ত বিজ্ঞজন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি সঙ্গে থাকি। ধন্যবাদ বাবলু ভাই। আমরা জানি যে আমাদের এই অঞ্চলের মোট ভোটার হচ্ছে 4,40,168 জন। এর মধ্যে নারী ভোটার হচ্ছেন প্রায় 49.68%। আর এর মধ্যে টোটাল ভোটারের মধ্যে 42% হচ্ছে ইয়াং ভোটার, যারা 18 থেকে 42 বছরের মধ্যে। এদের মধ্যে এই 18, 25, 30-এর ভোটারই বেশি। তো এইরকমই আমরা একজন শিক্ষার্থীকে আমন্ত্রণ জানিয়েছি, যেহেতু তরুণদের কথা আমাদের শুনতে হবে এবং আমাদের আগামী প্রজন্মকে একটি দায়িত্বশীল প্রজন্ম তৈরি করতে তাদের আমন্ত্রণ জানাচ্ছি মিস ফাতেমা সুরাইয়া লামিসা। সে এবার এসএসসি পরীক্ষা শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। লামিসা, আপনাকে স্বাগত জানাই আজকের পাবনা টিভির আয়োজনে। আসসালামু আলাইকুম।
পাবনা টেলিভিশন আয়োজিত জনপ্রতিনিধিদের কাছে গণমানুষের প্রত্যাশার বিশেষ আয়োজন গণ অগ্রগতির আটঘরিয়া ঈশ্বরদীতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য শামীম আহসান আঙ্কেলকে অত্যন্ত ধন্যবাদ। কিছু বলার সুযোগ পাওয়ার জন্য অত্যন্ত গর্ব অনুভব করছি। ধন্যবাদ লামিসা। আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। প্রথমেই আমি চিন্তক এবং লালন গবেষক আমার অত্যন্ত শ্রদ্ধার একজন ব্যক্তি আশিকুর রহমান লুলু ভাইয়ের কাছে আমার প্রথম প্রশ্ন যে আসলে আমাদের সমাজে কি মানে মানবিক বোধের কিছু পরিবর্তন ঘটেছে? আমি মানবিক বোধ বলতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে একসময় আমরা দেখতাম ম্যানার বোধ ছিল। আমরা বড়কে কোনো একটা ভাষা প্রয়োগের ক্ষেত্রে, শিক্ষকের সামনে কথা বলার ক্ষেত্রে, বড় ভাই বাবা মার ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে আমাদের জেনারেশন বা ইয়াং জেনারেশনের মধ্যে কিছুটা কি অভাব দেখা যাচ্ছে? আর এর কারণটা কি করবেন? মানে কি কারণ? এই একজন চিন্তক হিসেবে আপনি একটু ব্যাখ্যা করবেন। আনমিউট করে নেন। জি জি ধন্যবাদ শামীম। আসলে একজন মানুষের যে ভালোবাসা, সহমর্মিতা এবং তার যে নৈতিক মূল্যবোধ, এটা আসলে একদিনে গড়ে ওঠে না, এটা আসলে ধীরে ধীরে গড়ে ওঠে। বর্তমান আমাদের সমাজে বিশেষ করে ঈশ্বরদী এবং আটঘরিয়ার যে মানুষের যে নৈতিক মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে, সেটার প্রধানত কারণ হচ্ছে যে ঈশ্বরদী এবং আটঘরিয়ার মধ্যে যে সমস্ত ইয়াং জেনারেশন গুলো আছে, হ্যাঁ, তাদের খেলাধুলা থেকে শুরু করে অন্য কোনো কিছুর ব্যবস্থা ঈশ্বরদীতে আপাতত নাই। এবং তাদের সবচেয়ে বড় যে জিনিসটা ঈশ্বরদী এবং আটঘরিয়ার মধ্যে হচ্ছে, সেটা হচ্ছে যে অধিকাংশ ইয়াং জেনারেশন গুলো আস্তে আস্তে মাদকের দিকে চলে যাচ্ছে এবং তারা পরিবারের একজন ছেলে এটার দিকে এডিক্টেড হয়েছে, সেই পরিবার কিন্তু মোটামুটি ভাবে একটা ধ্বংসের দ্বার প্রান্তেই চলে যাচ্ছে। যার ফলে আমার মনে হয় যে তাদের নৈতিকতা শিক্ষার অভাবের কারণেই আসলে এই ধরনের জিনিসের উদ্ভব হচ্ছে বলে আমার কাছে মনে হয়। এটা লুলু ভাই, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের শিক্ষা ব্যবস্থায় কি কোনো ত্রুটি আছে, বা আমাদের শিক্ষা ব্যবস্থা কি আধুনিক বা যুগোপযোগী হয়নি এখনো, নাকি সেই মান্ধাতা আমলের শিক্ষা ব্যবস্থায় মাঝে আমাদের সোশ্যাল নেটওয়ার্ক বা সোশ্যাল মিডিয়া বা এই আধুনিক ডিভাইস এসে পড়ার ফলে আমরা মিসগাইডেড হচ্ছে, এইরকম কিছু কি? মাদক তো একটা আছে, যেমন এই ডিভাইসটাও কিন্তু একটা মাদকের মতোই আসক্তি। আসলে শামীম, কেউ যদি করলা গাছ লাগায়, সেখান থেকে কিন্তু সে করলাই পাবে, সে কিন্তু ওখান থেকে আঙ্গুর ফল পাবে না। এবং সে কখনোই করলার গাছ লাগায় যদি আঙ্গুর ফল চায়, সেটা কিন্তু হবে না। আমাদের যে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা বিরাজমান, সেখানে মানবিক নৈতিকতার শিক্ষা নাই বললেই চলে। একদিক থেকে যে সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা যে কিভাবে সে করবে, এটা আসলে পারিবারিক শিক্ষা থেকেই আসলে ওই ব্যবহারটাকে মানে পজিটিভ হিসেবে করা উচিত বলে আমি মনে করি। কারণ হচ্ছে যে এইটা একটা সাংঘাতিক জিনিস, যে বিষয়টা হচ্ছে যে শামীম যেটা বললো যে একটা মোবাইল ফোনের যে ব্যবহার, সেই ব্যবহারটাও কিন্তু এডিকশনের মতন কাজ করে। নেশা যেরকম একটা এডিক্টেড কাজ করে, সেরকম আমার সন্তান কিভাবে এই মোবাইল বা এই সোশ্যাল যে সমস্ত বিষয়গুলো আছে সে কিভাবে ব্যবহার করবে, এটাও কিন্তু ছোট কাল থেকে আমাদের উচিত পারিবারিকভাবে তাদেরকে ওই শিক্ষাতে শিক্ষিত করে তোলা। কারণ যদি না তোলা যায়, তাহলে দেখা যাবে যে আজকালকার অনেক মেয়েদেরকে এই সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে যে ওই সন্তানের পারিবারিক শিক্ষাটা আমার কাছে মনে হয় না যে অত্যন্ত সময় উপযোগী, যে আসলে সোশ্যাল এই বিষয়গুলোকে কিভাবে ব্যবহার করবে তারা কেউ কিন্তু অধিকাংশই জানে না, এবং তারা এডিকশনের মতন কাজ করে, তাদের মন মানসিকতার মধ্যে কাজ করে। হ্যাঁ লুলু ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনি বলেছেন, তার মানে আমরা বলতে পারি যে স্কুলিং, আমাদের যে বাচ্চাদের যে স্কুলিং, এই স্কুলিং ব্যবস্থায় আমরা ব্যাপক পরিবর্তন আনা প্রয়োজন, বা আধুনিকায়ন প্রয়োজন, বা আমাদের ব্যবহার কিভাবে প্রয়োজন, এই বিধিগুলো পাঠ্যপুস্তকে আনা প্রয়োজন, বা একটা নীতিমালা আনা প্রয়োজন। ধন্যবাদ লুলু ভাই। আমরা আবার আসবো আপনার কাছে। আমরা চলে যাচ্ছি বাবলু ভাইয়ের কাছে।
আমি বাবলু ভাইয়ের সাথে ছোটবেলা থেকেই ঈশ্বরদের সাহিত্য সাংস্কৃতিক আন্দোলনে বলেন, সংগ্রামে বলেন, কালচার অনুষ্ঠান বলেন, সবকিছুর সাথে বাবলু ভাই আমাদের সঙ্গে, আমরা বাবলু ভাইয়ের সঙ্গে আছি। আমার একটা প্রশ্ন হচ্ছে, 21 ও মুক্তিযুদ্ধের চেতনা আমাদের অহংকার। এই ভাষার মাস, ফেব্রুয়ারির মাস, আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমরা এই ভাষা পেয়েছি, এবং এই ভাষা আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মানে প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্বের আর কোনো জাতি ভাষার জন্য প্রাণ দেয়নি, আমরা সেই বীরের জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে। আমরা 9 মাস যুদ্ধের বিনিময়ে আমরা 30 লক্ষ শহীদের আত্মত্যাগ এবং 2 লক্ষ বা তারও বেশি আমাদের মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আপনি দীর্ঘদিন এই সংগ্রামের সাথে জড়িত। এই ভাষার মাসে আজকের এই আয়োজনে আটঘরিয়া ঈশ্বরদীবাসীর আজকে যে সামাজিক অবক্ষয়, সাংস্কৃতিক অবক্ষয়, এখান থেকে আপনার চিন্তা চেতনা কি, বা সামনে যে জনপ্রতিনিধি আসছেন তাদের কাছে আপনার প্রত্যাশা কি? শামীম, আপনাকে ধন্যবাদ। আপনি দীর্ঘদিন এই অঞ্চলের সাংস্কৃতিক বলয়ের সঙ্গে জড়িত, শুধু তাই নয়, আমাদের সঙ্গে থেকে আপনি নেতৃত্ব দিয়েছেন। আপনাকে বলি যে আমাদের ঈশ্বরদী আটঘরিয়া, এটাকে যদি আপনি যদি পাশে দেখেন, কুষ্টিয়াকে বলা হয় সাংস্কৃতিক রাজধানী, তার পাশেই পাকশি। পাকশি একটি ঐতিহ্যবাহী জায়গা, যেখানে কবি শঙ্খ ঘোষ যেখানে পড়াশোনা করেছিলেন, পাকশি রেলওয়ে চন্দ্রপ্রভা বিদ্যাপীঠে। শঙ্খ ঘোষকে বলা হয় বাংলা ভাষার রবীন্দ্রনাথের পরে যদি বলেন, তিনি এই তিনি কিন্তু সেই শঙ্খ ঘোষ বাংলা ভাষাভাষীদের কাছে অত্যন্ত, বাংলা কবিদের কাছে জনপ্রিয়। এখানে কবি মজিদ মাহমুদ রয়েছেন, এখানে অসংখ্য কবি রয়েছেন। এখানে আপনি দেখবেন জামাত আলী মজুমদার, একজন যিনি ডিকশনারি তৈরি করতেছেন। এরকম কিন্তু অনেক ভালো মানুষ তৈরি হয়েছে। এখানে ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদ দীর্ঘদিন থেকে সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে যাচ্ছে। এখানে উদীচী শিল্পী গোষ্ঠী নামের একটি ঐতিহ্যবাহী সংগঠন রয়েছে। এখানে মাহবুব আহমেদ খান স্মৃতি সঙ্গীত বিদ্যালয় রয়েছিল, যিনি 1952 ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এখানে আবৃত্তি পরিষদ ছিল, যেটা আপনি একসময় সেখানে নেতৃত্ব দিয়েছিলেন। এখানে রেলওয়ে শিল্পী গোষ্ঠী রয়েছে, এখানে সতীর্থ থিয়েটার রয়েছে, এখানে নোংর সাহিত্য গোষ্ঠী রয়েছে, এখানে ডিডিপি, অসংখ্য কবিদের আড্ডা হতো এক সময়। আমি এটা বলতে চাচ্ছি যে 1952কে ধারণ করি বলেই এগুলো হয়েছিল। এখানে 21শে বইমেলা হতো, এখন বেশ কয়েকবার হয়েছে। তা আমি ওইভাবে বলতে যাচ্ছি না যে মানে একদম সবকিছু অনেক কিছু ধ্বংস বা অনেক কিছু এলোমেলো। হ্যাঁ, আপনি বলতে পারেন আমরা যারা এগুলো সাংস্কৃতিক কর্মী, তারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, ওইভাবে রাজনীতি যারা এই এলাকাকে নেতৃত্ব দেন, যারা এই গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা করে, সেরকম মানসিক হয়তো কম পাওয়া গেছে। এগুলো পাওয়া গেলে হয়তো হতো। আপনি বলতে চাচ্ছেন যে আমাদের যে চেতনা, এটা কিন্তু এখানকার মানুষরা অবশ্যই 52কে ধারণ করে এবং 1971 মহান মুক্তিযুদ্ধকে অবশ্যই ধারণ করে। এই দুটোটুকু ধারণ করবে। হ্যাঁ, আমাদের ছেলেরা এখন 24-এ এসে একটি যে পরিবর্তন এনেছে, সেটাকে অবশ্যই স্বাগত জানাই। অনেক রক্ত ঝরেছে তরুণদের, এটা তো অবশ্যই। কিন্তু কাদের বিরুদ্ধে? দুর্নীতি, দুর্বৃত্তায়ন যারা করবে, শুধু সেই সময় না, এখনো যারা করবে বা ভবিষ্যতেও যারা করতে পারে, এরকম মানুষ তো আমরা চাই না। আমরা ভালো মানুষের ঐক্য চাই। ভালো মানুষ সে যে দলে করুক না কেন, তার ভিতরে যদি মানে অন্তরাত্মা যদি শুদ্ধ হয়, পরিশুদ্ধ হয়, সে মানুষটাকে দিয়ে তো এলাকার উন্নয়ন করা সম্ভব। আমাদের দেখেন, এতদিন হয়েছে, আমরা কিন্তু একটা অডিটোরিয়াম আমাদের হয়নি। আমাদের ঈশ্বরদীতে অডিটোরিয়াম নাই, এখানে পাঠাগার নাই। আমাদের অবকাঠামো উন্নয়ন হয়েছে, কিন্তু আপনার আমাদের চেতনাগত, আমাদের আমরা যে ভাবে আমাদের প্রজন্মকে এগিয়ে দিয়ে যাচ্ছিলাম। একটু আগে আমাদের সহ-আলোচক আশিকুর রহমান লুলু বলেছেন, এখানে খেলার মাঠ নাই দেখে, ক্রীড়া অঙ্গন নাই, সাহিত্যের সেরকম একসময় নাটক হতো, সেগুলো নাই, না জন্য আমাদের প্রজন্মটা কিছুটা এলোমেলো পথে চলে গেছে। যে এটা হতে পারে, কারণ আপনি যদি ভালো জায়গা না দেন, সেখানে তো আগাছা জন্মাতেই পারে। এই যে মানে এটা তো হতে পারে। আমরা মনে করি যে বর্তমান আমাদের জানেন নির্বাচন সামনে, এমন একজন মানুষ আসবেন যিনি
এই দেশ, এই এলাকা, বিশেষ করে প্রথমে আমি আমার এলাকায় তো ভাববো, তারপরে তো আমার দেশ। আমি যদি আমার বাড়িটা ভালো না রাখি, আমি যদি আমার এলাকাটা সুন্দর না রাখি, আমি যদি আমার এই সামাজিক যেখানে আমি আমার ছেলেমেয়েরা বেড়ে উঠবে সেই জায়গাটা তো পরিশুদ্ধ না হয়, তাহলে তো অনেক মানে এলোমেলো হতেই পারে। এই জায়গাগুলো সুন্দর করার দরকার। সুন্দর ঈশ্বরদের জন্য সুন্দর মানসিকতার নেতার দরকার। তারা এই ঈশ্বরদীকে সুন্দর করবে, ঈশ্বরদীর মানুষকে সুন্দরভাবে, তরুণ প্রজন্ম তাদের যে দায়িত্ব, তাদের যে বিষয়গুলো সেগুলো সুন্দরভাবে দেখবে। আমরা এই দেখেন এখানে নাটক বা সাংস্কৃতিক অঙ্গনের ছেলেমেয়েরা কিন্তু বেশি আসতে চাচ্ছে না। কারণ কি? কারণটা কি? এখানে আপনি সাহিত্য অঙ্গনে কাজ করবেন কিভাবে? সাংস্কৃতিক অঙ্গনে কাজটা করবেন কিভাবে? সেই ছেলেপেলেদের দেখবেন খুব কম সংখ্যক তরুণরা আসছে। তার মানে কি তরুণরা তার মানে আ কি আমরা 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 যেটা বুঝছি যে আমরা বেশ বছর দশেক ধরেই আমি দেখছি যে আমাদের এই সোসাইটি থেকে একসময় কিন্তু আপনি জানেন যে বড় বড় কবি, শিল্পী, সাহিত্যিক যারা আহ অংশগ্রহণ করেছেন জাতীয় পর্যায়ে এবং ক্রীড়াক্ষেত্রে, গতকালকে আমরা আলোচনায় ছিলাম যে ক্রীড়াক্ষেত্রে একসময় কিন্তু আলোবাগ সংসদ বা ব্রাদার্স ইউনিয়ন, যেটা হবি ভাই একটা নেতৃত্ব গড়ে তুলেছিলেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযুদ্ধের পরে দীর্ঘ সময় ব্রাদার্স ইউনিয়নকে নেতৃত্ব দিয়ে ফুটবলকে জাগরণ করেছিলেন। ঠিক তেমনি ভাবে আলোবাগ ক্রীড়া সংস্থাও কিন্তু আপনার জাতীয় পর্যায়ে এবং সারা বাংলাদেশের মধ্যে ভলিবলে কিন্তু একটা ঐতিহ্য ছিল। সেই সঙ্গে আপনি যে কথা বলছিলেন যে আমরা 90 দশকে যে আবৃত্তি পর্ষদ করেছিলাম, সেই আবৃত্তি পর্ষদ যারা আজকে বাংলাদেশ রাখতে পারিনি, সম্ভবত আমরা হ্যাঁ, আমরা আসছি সেই আলোচনায়। বাবলু ভাই, আবার আসবো আপনার কাছে। আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকে একজন তরুণ শিক্ষার্থী, তরুণী ফাতেমা সুরাইয়া লামিসা, যে এবছর বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেবেন। প্রথমে মামুনি, আপনার কাছে আমরা জানতে চাই যে আপনার এইচএসসি রেজাল্ট কি এবং আপনার যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আপনি কোন দিকে ন্যাক করছেন বা কি সাবজেক্টে পড়ার আগ্রহ প্রকাশ করছেন। আলহামদুলিল্লাহ আঙ্কেল, আমি জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছি। আর আমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়ার ইচ্ছা। খুবই সুন্দর, খুবই সুন্দর। ইঞ্জিনিয়ারিং মানে দেশ গড়ার কারিগর, দেশ গড়তে হবে আধুনিক ঈশ্বরদী। আপনি কি সিভিল বা ইলেকট্রিক্যাল বা কোন দিকে ন্যাক আপনার যেতে চান? ইঞ্জিনিয়ারিং এর মধ্যে তো অনেক পার্ট আছে, আপনি নিশ্চয়ই জানেন গতকালকে অনুষ্ঠানে আমাদের একজন ঈশ্বরদীর নেত্রী বা আপা ছিলেন যিনি ইঞ্জিনিয়ার এবং জি, সরকারি একটা উচ্চ পর্যায়ে কাজ করছেন, জি নাইস আঙ্কেল। সুলতানা লিমন। তিনি কিন্তু গতকালকে অনেক কথা বলে গেছেন যে আমাদের জি, নারীদের এগিয়ে নেওয়ার জন্য তাদের বাবা, তাদের ভাই এবং তাদের যারা গার্জিয়ান আছেন, তাদের হাজবেন্ড, তাদেরকে নারীদের এগিয়ে। আমি মনে করি আপনি অনেক সৌভাগ্যবান যে আপনার বাবা একজন আমাদের সংগঠক, তিনি আমাদেরকে নেতৃত্ব দেন, সোনু ভাই, যিনি জি ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের একজন উপদেষ্টা। আমার কাছে আপনার কাছে প্রশ্ন মামনি, আপনি এখন এই বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এই যে তরুণ শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থায় আপনি কি ধরনের পরিবর্তন আশা করেন আগামী জনপ্রতিনিধিদের কাছে? জি আঙ্কেল, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে অবকাঠামোগত অনেক সমস্যা রয়েছে। স্কুলে পর্যাপ্ত ক্লাসরুম, ল্যাব ফ্যাসিলিটিস আর লাইব্রেরি নেই। লাইব্রেরি থাকলেও লাইব্রেরিতে সঠিক পরিমাণ বই, নতুন বইয়ের ব্যবস্থা করা হচ্ছে না এবং সকল বই সুন্দরভাবে সাজানো নেই। এর ফলে শিক্ষার্থীরা সহজে বইগুলো থেকে সুযোগ সুবিধা লাভ করতে পারে না। এরপরে ডিজিটাল সুবিধারও অনেক ঘাটতি রয়েছে। আমাদের এলাকায় ইন্টারনেটের অনেক সমস্যা। অনলাইন ক্লাস করতে গেলে শিক্ষার্থীরা অনেক সমস্যার সম্মুখীন হয়। শহরের মতো সমান সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। এছাড়াও আমাদের স্কুল কলেজে দক্ষ শিক্ষকের অনেক সমস্যার অভাব রয়েছে। বিশেষ করে বিজ্ঞান, গণিত আর ইংলিশের শিক্ষকদের অনেক অভাব। আমরা সঠিকভাবে বিজ্ঞান, ইংলিশ এবং গণিত শিখতে না পারলে
বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না। সেজন্য আমাদের প্রয়োজন প্রত্যেকটি স্কুল কলেজে দক্ষ। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের পর্যাপ্ত পরিমাণে লাইব্রেরি এবং পর্যাপ্ত পরিমাণে ইন্টারনেট সংযোগ, যার ফলে আমরা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে পড়াশোনার যে পার্ট, মানে ইন্টারনেটের মাধ্যমে তো আজকে সারা বিশ্বে পড়াশোনা করা যায়, সেই পড়াশোনার পার্টটা করতে পারি। আমি আপনাকে এখন একটা ছোট্ট মানে উদাহরণ দিব একটা জিনিসের। লুলু ভাই আছেন নিশ্চয়ই? আচ্ছা, তুমি কাজী নজরুল ইসলামের নাম শুনেছো? বিদ্রোহী কবিতা, কাজী নজরুল বিদ্রোহী কবি, তিনি কি আমাদের জাতীয় কবি? জি। তিনি তার 22 বছর বয়সে একটা কবিতা লিখলেন বাঙালি জাতির জাগরণে, যে কবিতার 100 বছর হয়েছে। বল বীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বল বীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাঁড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরো ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মম ললাটে রুদ্র ভগবান, জলে রাজ রাজিতিকা দীপ্ত জয়শ্রীর। বল বীর, চির উন্নত মম শির। এই যে কবিতা জাগরণের, এবার আমি একটা এক্সাম্পল দিই। আপনারা নিশ্চয়ই 24-এর যারা গণ আন্দোলন করেছেন, হাদির নাম শুনেছেন? জি। আমি একটা ইনফরমেশন দিই। আমি যেখানে বসে অনুষ্ঠান করছি তার 100 মিটার দূরে একটা মাদ্রাসা রয়েছে। সেই মাদ্রাসাতে ও পড়াশোনা করত, ছোট একটা লিকলিকে ছেলে। তা আমি একদিন এই আবৃত্তি শোনার পরে আমার কাছে সে আসে, বলল যে ভাইয়া আমি আবৃত্তি শিখতে চাই, এই কবিতাটাই শিখতে চাই। ও কিন্তু পুরো কবিতাটা মুখস্থ বলতে পারে না, ও অর্ধেক বলতে পারে। ওই অর্ধেকই আমার কাছে শিখেছিল এবং পরবর্তীতে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। তো যে কথাটা বলার উদ্দেশ্য যে পড়াশোনা করে নিজের ভিতরে যে অগ্নিস্ফুলিঙ্গ বিদ্রোহী কবিতার মতো আসতে পারে দেশ উন্নয়নে, দুর্নীতির বিরুদ্ধে, আমি দুর্দম, আমি দুর্বিনীত, আমি নৃশংস, এই যে কথাগুলো, এই কথাগুলো মানুষের মধ্যে একটা মানবিক মানুষ, একটা সাহসী মানুষ হওয়ার অনুপ্রেরণা জাগায়, যেটার মানে এক্সাম্পল দিয়েছেন হাদি। হাদি কোনো দল মতের না, কোনো সে সত্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল, যার ফলে তাকে জীবন দিতে হয়েছে। সেই জীবনে আমাদের অনেক সার্থকতা। হ্যাঁ, তো লুলু ভাই একটু ব্যাখ্যা করবেন। লুলু ভাই, লুলু ভাই মিউট করে, আনমিউট করে। লুলু ভাই আনমিউট করা আছে, আপনি আনমিউট করেন, মিউট করা আছে। লুলু ভাই মিউট করা আছে। আমরা লুলু ভাইয়ের কাছে, লুলু ভাই হয়তো আনমিউট করেন। লুলু ভাই, আমরা বাবলু ভাইয়ের কাছে আসছি। বাবলু একটু, যেহেতু আপনি সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করেন, আর এই ব্যাখ্যাটা বলবেন আমাকে, যে আমাদের যারা সন্তান বা ইয়াং জেনারেশন তাদের কি। হ্যাঁ, লুলু ভাইকে পেয়েছি। লুলু ভাই, আমি যেটা বলছিলাম যে বিদ্রোহী কবিতা আবৃত্তি করছিলাম এবং একটা ইনফরমেশন আমি শেয়ার করলাম। তো সেই জায়গা থেকে আমাদের বাচ্চাদের মধ্যে কি পড়াশোনার অনেক ঘাটতি, বিশেষ করে লামিসা যে কথাটা বলছিল যে লাইব্রেরি নাই। আমি আরেকটা জিনিস শেয়ার করি। আমি একটা সময় মনে আছে যে বাবলু ভাই আমরা 21-এ বইমেলা করলাম এবং আমি ব্যক্তিগতভাবে অর্থায়ন করলাম, এবং দুঃখের বিষয় হচ্ছে আমাকে ওই অনুষ্ঠানে মানে আমি ঢাকা থেকে দৌড়াই গেলাম, মানে চাকরি বাদ দিয়ে, আমাকে সামান্যটুকু আমন্ত্রণ বা কথা বলার সুযোগ দেওয়া হলো না। সেদিন আমি রাগ করে যে আমি পাশের থানা লালপুরে গেলাম। লালপুরে একটা আমাদের থেকে অনেক অনুন্নত, সেখানে আমরা তাৎক্ষণিক বসে আমরা 4 জন, আপনি আলমগীর কবির পরাগ সহ আমরা 4 জন বেশি 10,000 টাকা করে পুঁজি দিয়ে আমরা লাইব্রেরি করার চিন্তা ভাবনা করলাম।
এবং পরবর্তীতে আপনি লালপুর বাজারের উপর যে 4 তলা ভবনের লাইব্রেরি, সেই লাইব্রেরি কিন্তু আমরা গড়তে সক্ষম হয়েছি। কিন্তু আমাদের ঈশ্বরদীতে এখনো কিন্তু কোনো পাবলিক লাইব্রেরি নেই, আমাদের কোনো অডিটোরিয়াম নেই। আমরা আমাদের সন্তানেরা ডিভাইস, এখন তো আরো উন্নত হয়ে গেছে অবকাঠামো, কিন্তু আমাদের সন্তানেদের মানবিক উন্নয়ন এখনো হয়নি। আমি ব্যাখ্যা করেছি বিদ্রোহী কবিতা থেকে, ও এক্সাম্পল দিয়েছি হাদির কথা। আপনি একটু ব্যাখ্যা করবেন অ্যাজ এ চিন্তক হিসেবে যে আসলে আমাদের এই মুহূর্তে করণীয়টা কি? ধন্যবাদ শামীম। আসলে ঈশ্বরদীতে কিন্তু একটা পৌরসভার গণপাঠাগার তৈরি হয়েছিল। পরবর্তী টাইমে ঈশ্বরদীবাসীর বা ঈশ্বরদীর মানুষের দুর্ভাগ্য যে সেই গণপাঠাগারটা সিনেমা হলে রূপান্তর করা হয়। পরবর্তী টাইমে আজকে যেটা নতুনভাবে আবার তৈরি করা হয়েছে যে ঈশ্বরদী পৌর মার্কেট, এটা ঈশ্বরদীবাসীর জন্য যে কত বড় মানে হতভাগা ঈশ্বরদীবাসী, যেখানে গণপাঠাগারকে ভেঙে সিনেমা হল করার পরে এখন হয়েছে হচ্ছে দোকানপাটের হচ্ছে পৌর মার্কেট। এটা আমাদের জন্য খুব কষ্টদায়ক। লামিমার একটা চমৎকার কথা বলছে যে আসলে এই প্রজন্মের ছেলেগুলো কোথায় যাবে, মেয়েগুলো কোথায় যাবে, কোথায় থেকে তারা জ্ঞানের জন্য একটু বসে পড়াশোনা করবে অথবা পাঠ্যচক্র করবে, এগুলার কোনো ঈশ্বরদীতে কোনো বালাই নাই। সাম্প্রতিককালে যে সামনে যে নির্বাচনগুলো হচ্ছে সেই নির্বাচনের আমি দুইটা পার্টির ইস্তেহারও খুব ভালো মতন আমি পড়াশোনা করলাম, যে আমি বোঝার চেষ্টা করলাম যে ওখানে এইগুলোর ব্যাপারে কি বলা আছে। তো সম্ভবত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ভাই আগামীকালকে হয়তো তার ইস্তেহার ঘোষণা করবে। সেখানে আমি আশা করব যে যেটা অডিটোরিয়ামের যে প্রশ্নটা আসছে সেখানে অবশ্যই তারা, আমরা যেটা আজকেও আমরা প্রেস ক্লাবে বসে আলোচনা করছিলাম, যে একটা মাল্টিপারপাস অডিটোরিয়াম আসলে মাল্টি কমপ্লেক্স যেটাকে বলে, হ্যাঁ মাল্টি কমপ্লেক্স মানে বহুবিধ ব্যবহার হবে। সেখানে পাঠাগার থাকবে, সেখানে সাংস্কৃতিক কেন্দ্র থাকবে, সেমিনার কক্ষ থাকবে এবং আধুনিক থাকবে, মানে সমস্ত কিছু ব্যবস্থা থাকবে। তো আমরাও, এবং আপনাকে লুলু ভাই একটু শেয়ার করি যে আমরা ধরেন 10টায় অনুষ্ঠানটা শেষ হয়, 11টায় শেষ হয়, তারপরে 12টার সময় এটা আমার অন এয়ারে যায়। এবং আগামীকালকে যে ইশতেহার প্রকাশ হবে সেই ইশতেহারে আপনাদের এই আলোচনা কিন্তু অত্যন্ত গুরুত্বের সহকারে নোট করে পয়েন্ট আকারে কিন্তু ইশতেহারের মধ্যে দেওয়া হবে। তো যার ফলে এই আলোচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি খুব মানে আশাবাদী মানুষ যে ঈশ্বরদীর মানুষগুলো ঘুরে দাঁড়ানোর জন্য এখনই আসলে আমাদের মুক্তির মিছিলে যাওয়া উচিত। সেই মিছিলটা কি যেন ঈশ্বরদীতে যেটা আমরা বলছিলাম যে মাল্টিপারপাস একটা অডিটোরিয়াম হবে, সেখানে মানুষের পাঠাগার থাকবে, গবেষণা কেন্দ্র থাকবে, সেমিনার কক্ষ থাকবে, নানাবিধ থাকবে। এবং আমরা আশা করছি যে আগামীকালকে ধানের শীষের যে প্রার্থী আছে সে যদি ইশতেহার দেয়, আমি মানে আশায় বুক বেঁধে আছি যে উনি নিঃসন্দেহে কালকে এটা তার ঘোষণায়, ইশতেহার ঘোষণায় উনি দিবেন। থ্যাংক ইউ। একদম ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, যেহেতু আমি জানি আপনি অত্যন্ত গবেষণা করেন, বা আমি যে কথাটা আপনাকে সবসময় বলি যে মানুষ ভজলে সোনার মানুষ হবে, তো লালন শাহের এই কথা আমাদেরকে এমন ভাবে অনুপ্রাণিত করে। আমরা একটু অবকাঠামো ভাবে আলোচনা করি। ধরেন আটঘরিয়া এবং ঈশ্বরদীতে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে যোগ্য শিক্ষক, মানে এক সময় দেখে গেলেন যে আমাদের জেনারেশন থেকে, আমার বাবাও একজন অধ্যাপনা করতেন, ভাষাগত দিকের আমাদের যে প্রয়োজন, ধরেন আজকে টেকনোলজির যুগে সারা বিশ্বব্যাপী, আগে আমার বাবা সবসময় বলতেন ইংরেজি পড়ো আর নামাজ পড়ো, ইংরেজি পড়ো আর নামাজ পড়ো। তো এখন কিন্তু একটু চেঞ্জ সাথে আরেকটু যুক্ত হয়েছে যে 4টা ভাষা অন্তত আমাদেরকে শিখতে হবে। বাংলা আমার মাতৃভাষা, ইংরেজি শিখতে হবে, চাইনিজ শিখতে হবে ব্যবসা বাণিজ্য করতে হলে। আপনি দীর্ঘদিন বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন, আমার মনে আছে আপনার সাথে আমার সিলেট বিমানবন্দরে দেখা হয়েছিল। এই প্রজেক্ট গুলোতে সব চাইনিজরা আমাদের দেশে উন্নয়ন করতে আসছে। আমাদের অঞ্চলে রাশিয়ান এসছে, রাশিয়ান ভাষা শিখতে হবে। তো আমাদের প্রেক্ষাপটে, ঈশ্বরদী আটঘরিয়া প্রেক্ষাপটে আপনি কি মনে করেন যে আমাদের যে কথাটা লাইব্রেরি কথা লামিসা বললো, পাশাপাশি আমাদের ভাষা ইনস্টিটিউট
এবং আপনার টেলিকমিউনিকেশন বা এই কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার টেকনোলজির একটা ল্যাব আমাদের প্রয়োজন, যেটা হয়তো আমি আগামীকালকে ইশতেহারে এটা যোগ করব। আচ্ছা, ধন্যবাদ শামীম। আসলে শামীম, আপনার আব্বা হচ্ছে আমার পরিবারের দুজনেরই টিচার। আমারও ডিরেক্ট টিচার ইংলিশের এবং আমার ওয়াইফেরও ডিরেক্ট টিচার ইংলিশের। জি, আমি এই অনুষ্ঠানের আগেই আমার ওয়াইফ আমাকে বলছিল যে মানে স্যারের মানে তার পাগড়ি পড়া, তার নামাজ পড়া, তার কথাবার্তা, হ্যাঁ, এগুলো সে বর্ণনা করতেছিল তাদের সে যখন ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে পড়ে সেই বিষয়গুলো সে বলতেছিল। তো আজকে গভীর ভাবির শ্রদ্ধা প্রতি করে সালাম এবং শ্রদ্ধা। গভীর শ্রদ্ধা ভরে স্যারকে স্মরণ করি। কারণ হচ্ছে যে আহ, আমি ব্যক্তিগতভাবে স্যারের কাছে যেভাবে ইংলিশ শিখছি, এটা আমার জীবনের জন্য সর্বশ্রেষ্ঠ একটা পাওয়া। যে কিভাবে সাবজেক্ট সাথে কিভাবে ভার্ব জোড় হয়, তারপর আইএনজি যোগ হয়, লিঙ্কিং করা। তারপরে হ্যাঁ, মানে এইটা আমার এখন আমি মুখস্থ, আমি মানে আমি অনেকে বলি যে আমি এটা শিখছি আমার স্যারের কাছ থেকে। এই জন্য ওনার আত্মার প্রতি কামনা করছে, আল্লাহ যেন ওপারে ওনাকে খুব ভালো রাখে। এখন যে বিষয়টা, ঈশ্বরদীতে সাম্প্রতিককালে জাপানি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য একটা কোর্স এখানে চালু করছে একজন প্রবাসী ভদ্রলোক। এখনো পরিপূর্ণ হয়নি, ইতিমধ্যে ওখানে টিচার নিয়োগের ব্যাপারে, হ্যাঁ, যারা জাপানি ভাষা যারা জানে সেইগুলোর বিষয় নিয়ে এটা। আমার মনে হয় যে পাবনা টেলিভিশনের পক্ষে শামীম, আমার মনে হয় ঈশ্বরদীবাসী আপনার কাছে ঋণী থাকবে এই মর্মে যেন আজকে একটা সুন্দর কথা উপস্থাপন করেছেন যে বাংলা ভাষা পাশাপাশি আরবি ভাষা, এবং আমরা যেহেতু এখন গ্লোবাল পৃথিবীতে আমরা বসবাস করি, হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি ভাবে কেউ কখনো কোনো দেশ এখন আর উন্নয়ন করা তার পক্ষে কোনো অবস্থাতেই সম্ভব না যদি তার ব্যবসা বাণিজ্য, তার কৃষ্টি সভ্যতা, ইভেন আমরা যদি ফরাসি বিপ্লবের দিকেও তাকাই, সেখানেও কিন্তু বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা থেকে শুরু করে তাদের যে সংস্কৃতি সেগুলোকেও কিন্তু ওখানে উপস্থাপিত হয়েছে বলেই কিন্তু আজকে ফরাসি বিপ্লবের কথা আমরা প্রায় বিভিন্ন অনুষ্ঠানে বলি। তো এই ক্ষেত্রেও আগামী দিনের যে যারা ঈশ্বরদীর কর্ণধার হবে, আমার কাছে আমি খুব আশাবাদী যে আজকের যদি পাবনা টেলিভিশনের এইটা শোনার পরে তারাও হয়তো উদ্যোগী হবেন যে কিভাবে এই শিক্ষাগুলোকে সম্প্রসারিত করা যায় ঈশ্বরদীতে। এবং ঈশ্বরদীতে সবাই জানেন যে ঈশ্বরদীতে অনেক রাশিয়ান লোক বসবাস করে, এবং টুকিটাকি কিছু রাশিয়ান শিক্ষার জন্য এখানেও কিছু কিছু ছোট ছোট শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু গড়ে উঠছে, বিশেষ করে নতুনহাট কেন্দ্রিক ওই এলাকাতে। এটাও আমাদের জন্য অনেক বড় পাওয়া। এবং আমি মনে করি যে শামীমের আজকে যে কথা, এটা স্বর্ণাক্ষরে হয়তো লেখা থাকবে একটা সময়ে, কোনো না কোনো সময় মানুষ বলবে যে এই কথাটা পাবনার টিভির শামীম প্রথম উপস্থাপন করছিল। ধন্যবাদ শামীম, অনেক অনেক ধন্যবাদ লুলু ভাই, খুব সুন্দর বলেছেন। আমি বাবলু ভাইকে যাওয়ার আগে একটা কথা বলি। আমি বিদেশিদের সাথে কাজ করি। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এক ঝাঁক বিদেশি আমার কাছে আসে, এবং তারা তো ভাষা তো খুব দ্রুত আয়ত্ত করা যায় না, প্রতিটা ভাষারই কিছু জটিলতা আছে, এবং বাংলা ভাষা। তা আমাকে সবাই বলে যে তুমি আমাকে ওই গান কবিতা শিখে দাও। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাবলু ভাই, ভাষা নিয়ে আপনি একটু কথা বলেন, আমাদের কি প্রয়োজন? লুলু ভাই বলেছেন, আপনি একটু বলেন। হ্যাঁ, ধন্যবাদ শামীম। খুবই সুন্দর আলোচনা করেছেন আমাদের সহ সম্পাদক, এই সহ আমাদের সঙ্গে যিনি যুক্ত হয়েছেন আশিকুর রহমান লুলু। তিনি অনেক জায়গায় ভ্রমণ করেছেন, অনেক সংস্থার সঙ্গে কাজ করেছেন, তার বিজ্ঞতা, তার অনেক জানাশোনা তিনি সুন্দরভাবেই বলেছেন। আমি আগামীতে যারা কর্ণধার হবেন শুধু তাদের কাছে আমার কিছু প্রস্তাবনা দিচ্ছি। এই কারণে ভাষা সম্পর্কে আমি আসছি, একটা কথা বলি। সেটা হলো যে ভাষা
কোর্স সেটা করা যেতে পারে, সেটা তো অবশ্যই ঈশ্বরদীতে একটা উপযুক্ত জায়গা আমি মনে করি। সঙ্গে, সঙ্গে টেকনিক্যাল কিছু কাজকর্ম যারা তরুণরা কাজ শিখবে, যাতে সম্পদ হিসাবে পরিণত হয়, তারা বিভিন্ন জায়গায় যে কাজ করতে পারে, সেই কাজগুলো করার জন্য তাদেরকে এই ইনস্টিটিউট বা যে প্রতিষ্ঠানগুলো হওয়ার দরকার, সেগুলো আমাদের যিনি এই নির্বাচনের মাধ্যমে যিনি এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে আসবেন, তাদের করা উচিত বলে আমি মনে করি। তার মানে এবং শুধু প্রথম ঘুরে ফিরে একটা কথাই আসছে বাবলু ভাই, যে আমাদের প্রয়োজন একজন যোগ্য নেতৃত্ব, শিক্ষিত নেতৃত্ব, না, যিনি শুধু যোগ্য আমাদের যোগ্য যোগ্য স্বামী, আমি আপনাকে একটু বলি, জি, যোগ্যতা অনেকের থাকে, কিন্তু আপনাকে ভাবতে হবে যে আমি যেটা বলছি শুধু মানুষকে শুনাইলাম আর পরে কাজটা করলাম না, এটা আমাদের দেশের নেতাদের উপর কেন মানুষ মন খারাপ করে? সত্য কথা তো অনেকে বলতে চায় না, যে আমরা অনেক কিছু বলি, বলা সহজ জি। কিন্তু করা কঠিন, অনেকে করতে চান না। মানে আমি কিন্তু যা যিনি করবেন, কমিটমেন্ট করবো তাই আমার কমিটমেন্ট জনগণের ফেল স্বার্থে করে। করতে বাধ্য দেখেন থাকবো আমাদের আমি। কিন্তু, আপনি দেখেন ঈশ্বরদী একটা রোগী যদি অ্যাম্বুলেন্স নিয়ে আসে, সেই রেল গেটের কথা আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছি, আজ পর্যন্ত হয়নি, করতে পারছেন না। অনেক বিগত দিনে কেউ করতে পারেননি। এটা সত্য, এটা মেনে নিতে হবে। কেন পারেননি? অবকাঠামো দিয়ে তো আপনি সবকিছু, আপনি অনেক কিছু করতে হবে, এটা তো সত্য কথা। যিনি পারবেন, যিনি সৎ সাহস করে বলবেন আমি এটা করব, এবং তার ততটুকুই বলা উচিত যতটুকু তিনি পারবেন। যত সে করতে বাড়িয়ে পারবেন। বলার বাড়িয়ে বলার কোনো কাজ আছে বলে আমি মনে করি না। ইনি, আমার মনে হয় এরকম একটা যোগ্য মানুষকে, যোগ্যতা তো থাকবেই, কমিটমেন্টের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। যিনি কমিটমেন্ট করে কাজটা করতে পারবেন, সেই মানুষটাকে আমাদের দরকার। তো আমার লুলু ভাইকে ভাষা, আরেকটু লুলু ভাইকে আরেকটু আমি একটু শেয়ার করি একটা জিনিস, বাবলু ভাইও আমি একটা সংগঠন করতে চাচ্ছি, যাতে রাশিয়া ঈশ্বরদী ভাষা কালচারাল সোসাইটি, যেই রাশিয়া ঈশ্বরদী, নাটা আমি বাংলাদেশ বলিনি, রাশিয়া ঈশ্বরদী, হ্যাঁ বাংলাদেশের রাশিয়ান কালচারাল সেন্টার আছে, রাশিয়া ঈশ্বরদী কালচারাল সোসাইটি, যেটা প্রতি বছর সব সময় 24 আওয়ার্স আমরা কালচার একে অপরের সাথে আমরা কালচারাল সোসাইটি মানে আদান প্রদান করব। আমার উদ্দেশ্য, আমি বিদ্রোহী কবিতা রাশিয়ানদের পড়াবো এবং এই বিদ্রোহী কবিতায় রাশিয়ান ভাষায় আমি আবৃত্তি করব। এই যে মেলবন্ধন, এটাকে আমি একটা রূপান্তর করব। এজন্য আমরা চাই যে একজন যোগ্য নেতৃত্ব। আগে তো আমরা কথা বলেছি, আমার কথা শোনেনি, আপনি কথা বলেছেন, আপনার কথা শোনেনি, শুধু লুটপাটের। আমি উন্নয়নের স্বার্থে কোনো দল মতের কথা বলছি না, আমার নেতা আমার কথাটা শুনতে হবে। আমাদের সুশীল সমাজের কথা, সাংস্কৃতিকজনদের কথা যদি না শোনে, তো যেভাবে বিপ্লব হয়েছে এভাবেই মানুষ বিদ্রোহ করবে, সেটা যত ভালো কথাই বলুক। আমি ঠিক বলেছি কিনা লুলু ভাই, আমাকে একটু স্বামী, আপনি কারেক্ট। যথার্থ ঠিক বলেছেন। আপনার সঙ্গে আমি একটা সংযুক্ত করতে চাই। যারা জি, রাজনীতি করেন তাদেরকে বিনয়ের সঙ্গে বলতে চাই, যারা রাজনীতি করেন তাদেরকে বিনয়ের সঙ্গে বলতে চাই, এই দেশের সাংস্কৃতিক কর্মীরা অত্যন্ত শক্তিশালী। তারা আপনাদেরকে ভুল ধরিয়ে দেয়, বিভিন্ন সময় কবিতা দিয়ে, গান দিয়ে, নাটক দিয়ে বিভিন্ন সময় আপনাদেরকে বলতে চায়, কিন্তু আপনারা শুনতে চান না। সে কথাগুলো আমলে নেয় না বেশিরভাগ মানুষ। যে আমরা এরকম একটা জনপ্রতিনিধি চাই, যারা সাংস্কৃতিক কর্মীদের মূল্যায়ন করবে। দেখবেন রাজনৈতিক কর্মীদের মূল্যায়ন, কিছু কিছু রাজনৈতিক কর্মী মূল্যায়ন, সবাই হয় না, অনেক থাকবে, কিন্তু অল্প কিছু বেশি মূল্যায়ন হয়ে যায়, অতিরিক্ত মূল্যায়ন হয়ে যায়। আমার কথা হলো যে জনগণ, যারা এক একজন এক এক সেক্টরের নেতৃত্ব দিবে, যিনি ভালো খেলা পারেন, তাকে ক্রীড়ার সংগঠক হতে পারে, যিনি সাংস্কৃতিক অঙ্গনে ভালো, তিনি সাংস্কৃতিক অঙ্গন নিয়ে কাজ করুন, যে যেটা ভালো তাকে সেই সাবজেক্ট, যিনি রাজনীতি পছন্দ করেন, রাজনীতি করতে ভালোবাসেন, তিনি অবশ্যই রাজনীতি করবেন। তিনি রাজনীতিক বিভিন্ন দর্শন লালন করে পরিপুষ্টিত হয়ে একটা ভালো রাজনীতিবিদ, এটা তো আমরা কামনা করি। এদেশে ভালো রাজনীতিবিদ অবশ্যই দরকার, এবং আছেও। সবাই তো এখনো নষ্ট হয়নি। অনেক ভালো মানুষ আছেন, অনেক ভালো রাজনীতিবিদ আমাদের দেশে অবশ্যই আছে। তারা এইবার দেখবেন যে জনগণ সে তাদেরকে বেছে নিবে। তরুণরা আমরা অত্যন্ত, আমি বাবলু ভাই আমরা অনেকবার আবার দেখছি। আসবো, আমরা আর একটু লামিসার কাছে যেতে চাই। যে মামুনি, তুমি যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়বা, তোমার একটা ন্যাক,
তো তুমি কি মনে করো যে হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় ভাষার প্রয়োগ বা টেকনোলজি, যখন এখন এআই এর যুগ চলে আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো আর চিকিৎসা পড়ো আর যেটাই পড়ো না কেন, তোমার সামনে নেতৃত্ব দিবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তুমি কি এআই ব্যবহার করো বা এ সম্পর্কে কিছু জানো? জি আঙ্কেল, এআই ব্যবহার করি, কিন্তু আমাদের একটা সমস্যা হলো আমরা এআই ব্যবহার করলেও এআই এর সঠিক ব্যবহারটাও ঠিক মতো জানি না। এক্ষেত্রে এআই এর ব্যবহার সম্পর্কে আমাদের জানা খুবই জরুরি। এআই তুমি কি কি হচ্ছে এআই টুলস ব্যবহার করো? চ্যাট জিপিটি সবাই জানি, আমরা চ্যাট জিপিটি, ডিপসিক জানি। হ্যাঁ, জেমিনি, ডিপসিক এগুলো হ্যাঁ। ব্যবহার করি। তুমি কি আরেকটা তোমাকে ইনফরমেশন দিই, নোটবুক এলএম বলে একটা এআই আছে, যেটা তুমি যদি ব্যবহার করো দেখবা যে তোমার যে সাবজেক্টে জানার প্রয়োজন সে ক্যালকুলেটিভ ভাবে সবকিছু বলে যাবে। আমি আপনাদেরকে অবগতির জন্য জানাই যে আমি যখন এই টক শোটা করি প্রতি পর্বে, তখন আমি প্রম্পট গুলা দিয়ে দিই ঈশ্বরদী আটঘরে এআই কে, তখন সে আমাকে টোটাল স্ট্যাটিস্টিক্স কিন্তু দিয়ে দেয়। হ্যাঁ, সব যে ঠিক দিচ্ছে তা না, কিছু কিছু ক্ষেত্রে আমাকে নিজেকে কারেকশন করে নিতে হয়। তো সেক্ষেত্রে তুমি যেটা বলতে চাও যে তোমার আহ, আমাদের একটা ক্লাব সংগঠন হতে পারে, একা একা সবকিছু প্রয়োজন, তুমি কি কোনো সংগঠনের সাথে পরিচিত? আর তুমি কি মনে করো যে বর্তমানে যারা নেতৃত্বে বা ইশতেহার ঘোষণা করছে তাদেরকে তোমাদের এই ইয়াং জেনারেশনকে উদ্বুদ্ধ করার জন্য আধুনিক টেকনোলজি ব্যবস্থায় কি ধরনের পরিবর্তন দেখছো তুমি, বা তুমি কাদেরকে যোগ্য প্রার্থী মনে করছো? আমি একসাথে জি অনেকগুলো কথা বলে ফেললাম, জাস্ট তুমি জিস্ট থেকে বলো। জি আঙ্কেল, আমি ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের একজন সদস্য। আর বর্তমানে হলো আহ, প্রযুক্তির বিষয়ে যে ব্যবহারটা হচ্ছে, অনেক মানুষই বিশেষ করে তরুণ প্রজন্মরা ভুলভাবে প্রযুক্তিকে ব্যবহার করছে। তারা সঠিক কাজে, পড়াশোনা কিংবা বিভিন্ন তথ্য জানার জন্য ব্যবহার না করে তারা হয়তো ফেসবুক স্ক্রলিং করছে কিংবা ইউটিউবে ভুল ভিডিও দেখে সময় নষ্ট করছে। সেগুলো সময় নষ্ট না করে তারা যদি শিক্ষা নির্ভর, আহ গবেষণা নির্ভর ভিডিও দেখে কিংবা গুগলে বিভিন্ন রিসার্চ করে, তাহলে তাদের অনেক ভালো হবে। তারা শিক্ষাকে অনেক ভালোভাবে গ্রহণ করতে পারবে। খুবই সুন্দর একটা কথা বলেছেন লামিসা, যে আমরা টেকনোলজির সঠিক ব্যবহার প্রয়োজন, যেহেতু টেকনোলজিকে আমরা অ্যাভয়েড করে চলতে পারবো না। এটা যেমন পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে, আমাদের ইয়াং জেনারেশনকে পজিটিভ দিকে উদ্বুদ্ধ করবে। এখন আরেকটা মহামারীর আকার ধারণ করেছে, সেটা হচ্ছে লুলু ভাইয়ের অবগতির জন্য হচ্ছে বেটিং, জুয়া। আমাদের ঘরে ঘরে এখন বেটিং ঢুকে গেছে এই অনলাইনের মাধ্যমে। এইখান থেকে একদিকে আমার গতকালকে আলাপ করছিলেন আমাদের কৃষকরা ঋণের দায়ে জর্জরিত কৃষকের, আবার এইদিকে ইয়াং জেনারেশন ঢুকে গেছে বেটিং আর মাদকের মধ্যে। আপনি এইখান থেকে আমরা একদমই অনুষ্ঠানের শেষের দিকে, লুলু ভাই সর্বশেষ আপনাকে এই বিষয়ে একটু ব্যাখ্যা করবার জন্য অনুরোধ জানাচ্ছি। আসলে প্রথমে শামীমকে আমি তার শুভ চিন্তা, তার শুভ ভাবনা, হ্যাঁ, শুভ কাজ, এর জন্য আমি ঈশ্বরদীবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতাই প্রকাশ করছি। যেহেতু যে কথাগুলো সে বলছে, বিশেষ করে ঈশ্বরদী রাশিয়ান যে কালচারাল সেন্টারের যে ভাবনাটা তার মাথার মধ্যে আসছে, এটা অ্যাকচুয়ালি অবন মস্তিষ্কে স্বীকার করতেই হয় যে এটা একটা মানুষই পারে যে শুভ চিন্তা করতে পারে, শুভ ভাবনা যার মধ্যে কাজ করে, শুভ কাজ করা যার প্রত্যয় আছে, সেই মাত্র এই সমস্ত জিনিস চিন্তা করতে পারে। এই জন্য ঈশ্বরদীবাসীর পক্ষ থেকে শামীমকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর যেটা আমাদের দেশে কৃষকরা যে দুষ্ট ঋণ চক্রের মধ্যে পড়ে, ওই দুষ্ট ঋণ চক্রের বাইরে তারা কিন্তু আসতে পারছে না। পাশাপাশি আবার নতুন যে টেকনোলজির মাধ্যমে যে বেটিং এর বিষয়টা আছে, এইটাকে যদি আমরা এই ইয়াং জেনারেশনকে এখান থেকে যদি বের করতে না পারি, তাহলে ঈশ্বরদী এবং আটঘরিয়ার যুব সমাজ একটা পর্যায়ে যে দুষ্ট ঋণের চক্র বলে সেই ঋণে নিঃস্ব হয়ে যাবে। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে খুব ইমিডিয়েটলি যে এই যে লামিসা যেটা বললো যে তথ্য যে প্রযুক্তি আছে সেটার ব্যবহার
কিভাবে পজিটিভ একটা দিকে নিয়ে নীতিমালা, স্ট্রিক্ট নীতিমালা করা প্রয়োজন। মানে খুব জরুরি ভাবে করা প্রয়োজন, না হলে আমাদের এই ইয়াং জেনারেশন একটা পর্যায়ে ধ্বংস হয়ে যাবে। থ্যাংক ইউ শামীম। ধন্যবাদ, ধন্যবাদ লুলু ভাই। আপনি অত্যন্ত মূল্যবান একটি কথা বলেছেন এবং আপনি সারাটা জীবনে ঈশ্বরদীর গণমানুষের একজন প্রিয় ব্যক্তিত্ব। আপনি উন্নয়নের কথা ভাবেন, চিন্তা করেন। আমরা চাইবো যে আগামী যিনি নেতৃত্বে আসবেন, লুলু ভাই বলেছেন, সেই নেতৃত্ব আমাদের কথা শুনতে হবে এবং আগামীকালকে ইশতিহার ঘোষণা করবে। আমরা আশা করব যে একজন যোগ্য প্রার্থী যিনি নির্বাচিত হন, ঈশ্বরদী আটঘরিয়ার উন্নয়নে আমরা দলমত নির্বিশেষে একটা জায়গায় একমত, আমরা আটঘরিয়া ঈশ্বরদীর উন্নয়ন চাই। এই জায়গাটাকে আমরা আধুনিক তিলোত্তমা ঈশ্বরদী হিসেবে গড়ে তুলতে চাই। বাবলু ভাই, সর্বশেষ আপনার কাছে প্রশ্ন, আলোচনা, আপনি অনেক মূল্যবান কথা বলেছেন। আমাদের একজন কবি মজিদ মাহমুদ আছেন, যিনি আধুনিক বাংলাদেশের একজন আধুনিক কবি হিসেবে অত্যন্ত পরিচিত এবং তিনি শান্তিনিকেতনের আদলে তার চরগড়িতে একটা আশ্রমের মতো করেছেন, যেখানে সাহিত্য চর্চা করার জন্য সবসময় মানুষ আমাকে বলে যে শামীম, আপনি হচ্ছে ঈশ্বরদীর সন্তান, আপনার ঈশ্বরদীতে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর, আমরা খুব আতিথেয়তা, আমরা একজন মজিদ মাহমুদ পেয়েছি, এই জন্য আমরা গর্ববোধ করি। আমরা নোংর সাহিত্য সংস্কৃতি সংসদ অধ্যাপক হাসানুজ্জামান ভাই দীর্ঘদিন যাবৎ আন্তর্জাতিক মানের কবি ও সাহিত্য সম্মেলন করে আসছে, আমিও বেশ কয়েকবার অংশগ্রহণ করেছি। অধ্যাপক হাসানুজ্জামান ভাইকে সাধুবাদ জানাই। আসলে তো আমরা এই অঞ্চলটা হচ্ছে লালন এবং রবীন্দ্রনাথের একটা আছে, প্রভাব আছে আমাদের মাটিগত বা ভৌগোলিকগত ভাবে। আমরা কিন্তু কালচার্ড হয়েছে, মানে অনেক ব্রিটিশ আমলের আগের থেকে এই অঞ্চল কিন্তু কালচার সভ্য। তো হঠাৎ করে আমাদের সারা দেশব্যাপী বলার পাশাপাশি আমাদের এই অঞ্চলে অবক্ষয় ঘটেছে, যে কথাগুলো আজকে আলোচনা করেছে। সর্বশেষ বাবলু ভাই, আপনার উপদেশ কি থাকবে? শামীম, আপনি সত্যি একটা চমৎকার একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, পাবনা টেলিভিশনকে ধন্যবাদ। আমি যেহেতু ভাষার মাস, দুটো কথা বলতে, সেটা হচ্ছে যে আপনি দেখবেন আমাদের এখানে কিন্তু উড়িষ্যার থেকে যারা এসছে, সেই উড়িষ্যার যারা গুড়ি হিসাবে পরিচিত, আপনি জানেন পাকশিতে 72টা ঘর আছে, ওরা থাকে। ওদের কিন্তু একটা নিজস্ব ভাষা ছিল, সেটা কিন্তু ওরা আস্তে আস্তে ওই ভাষাগুলো আর নেই। হ্যাঁ, ওরা আমাদের বাংলা, এখন বাংলায় কথা বলে। আবার আপনি দেখবেন এই আমাদের এই আদিবাসী আছে কিছু ঈশ্বরদীতে, সে তাদের কিন্তু কিছু সাঁওতাল ছিল, এরা কিন্তু এখান থেকে চলে গেছে এবং কিছু ভাষাও, তাদের যে ভাষাগুলো নৃগোষ্ঠী কিছু ছিল সেগুলা কিন্তু চলে গেছে। মারমি গ্রাম আছে সেই নামে, আপনি দেখবেন দাসুরিয়াতে, সেখানে গেলে কিছু ঘর পাওয়া যায়, সেগুলো আছে। সেগুলাকে তাদেরকে আসলে আমাদের রাখা উচিত ছিল, আমরা কিন্তু তাদেরকে ধরে রাখতে পারিনি, এটা একটা বিষয়। আর একটি বিষয় আপনাকে বলি, যে আমাদের চর নিকেতনের কথা আপনি বলেছেন, যেটা শান্তি নিকেতনের আদলে করেছেন আমাদের এই উপমহাদেশ খ্যাত কবি মজিদ মাহমুদ। আমি তাকে এই অনুষ্ঠান থেকে বিনম্র শ্রদ্ধা জানাই। আপনি সেই অনুষ্ঠানে, আপনি তো অনেক দিন ধরে সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে কাজ করেন, আমরা একসাথে কাজ করি। ঈশ্বরদীকে সুন্দর করতে হলে ঈশ্বরদীর তরুণ প্রজন্মকে কিন্তু ভালো করতে হবে। যারা আমরা 50 ঊর্ধ্ব 40 ঊর্ধ্ব, সেই মানুষগুলোকে দিয়ে আর পরিবর্তন বা সমাজে খুব বেশি ভালো কিছু করা সম্ভব আছে বলে আমি মনে করি না। তরুণদের ভিতরে যেন টাকার লোভটা কমে যায়, তরুণদের ভিতরে যেন মানে তারা যেন ঠান্ডা মেজাজের হয়, তারা যেন বিনয়ী হয়, তাদের ভিতরে সেই জিনিসগুলো, তারা যেন পড়াশোনা করে, তারা ছাত্র হিসাবে খেলাধুলা যারা করবে তারা ভালো খেলাধুলা করে। এইরকম সেক্টর গুলোকে যারা, যে নেতৃত্ব আসবে, যে জনপ্রতিনিধি তাদেরকে দৃষ্টি দেওয়া উচিত, তাহলে আমাদের প্রজন্ম কিন্তু বাঁচবে। আপনিই বলেছেন লালনের প্রভাব রয়েছে, রবীন্দ্রনাথের প্রভাব রয়েছে, এখানে কবি বন্দে আলী মিয়ার প্রভাব রয়েছে, কবি শঙ্খ ঘোষের প্রভাব হয়েছে, প্রমোদ চৌধুরীর প্রভাব রয়েছে। এই প্রভাবের মানুষগুলো, যারা সাহিত্যিকরা আছে, তারা যেন তাদের লেখনী সুন্দরভাবে লিখতে পারে। আমাদের এই অঞ্চলে চিন্তা করা যায়, আমাদের এখানে 22টা পত্রিকা রয়েছে, যে এখানে কিন্তু সম্ভব, এখানে অনেক লেখকের
আমি এই মুহূর্তে আপনাকে বলতেই হবে, কবি ইদ্রিস আলীর মধুর কথা, কবি মোস্তাফিজ হেলাল, মরহুম প্রয়াত কবি মোস্তাফিজ হেলাল, কবি আমজাদ হোসেন যারা মারা গেছে, কবি হান্নান, কবি ডাক্তার আনোয়ার হোসেন, কবি সাহিত্যিক যারা সাংস্কৃতিক অঙ্গনে, তাদের তো কোনো লোভ নেই, তারা তো সমাজকে আরেকটা কিছু নাম হচ্ছে দিতে চায়। মুজিবুর রহমান এই ভবঘুরে। মানুষগুলোকে একত্রিত করার একটা কাজ করতে হবে। আপনিও সেই মিছিলে অংশীদার থাকবেন এই আশা করি। মুজিবুর রহমান ভবঘুরের নাম এসে যায়, আমি ছোটবেলায় হ্যাঁ, দেখেছি সাহিত্য হ্যাঁ, এটা তো অবশ্যই। তিনি আমাদের সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা। তাকে আমরা ঈশ্বরদীর সাহিত্য সাংস্কৃতিক অঙ্গন বলতে যে দিকপালের কথা আসবে সেটা হচ্ছে এখনো ভবঘুরে এখনো এখনো জীবিত রয়েছেন শ্রী উদয়নাথ লাহিড়ী, অধ্যাপক উদয়নাথ লাহিড়ী। তিনি একজন ভালো বাংলা ভাষাবিদ এবং অধ্যাপক। অধ্যাপক আশরাফ আলী, অধ্যাপক হযরত আলী। হুম। তো এই মানুষগুলো সোনার মানুষ ছিলেন। ওই অধীর স্যার আর কি, যিনি হচ্ছে প্রয়াত হয়েছেন। তো আমাদের আক্তার স্যার আমরা, আছেন। হ্যাঁ, আমরা আমরা চলে যাব আসলে সময়ের বিবর্তনে। আমরা একটা জিনিস আমাদের একটা সময় একটা মানুষের বা ছাত্রের, যেমন লামিসা বলছিল ও ইঞ্জিনিয়ার হবে, ও এআই শিখবে, ও আধুনিক আমাদের একটা সময় একটা ন্যাক ছিল সর্বোচ্চ যে আমি একজন ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, নাহলে অধ্যাপক হব, নাহলে উকিল হব। এখন চাইনিজদের কাছ থেকে আমি একটা জিনিস শিখেছি। তো ওরা তো ওই যে বলে নি হ মানে স্বাগত জানাই। তো তখন ওরা বলে কথা শেষে মানি মানি টক টক, নো মানি নো টক। এটা হচ্ছে ওর ইথিক্স। মানে আপনি মানি মানি, টাকার আলাপ হলে আমি কথা বলবো, টাকার আলাপ নেই তোমার সাথে কথা বলবো না। কিন্তু এটা তার মূল ইথিক। কিন্তু সে খুব ভালো গিটার বাজায়, সে খুব ভালো গান করে, সে খুব ভালো ভাষা করে। সে যখন প্রফেশনে থাকে তখন তার একটাই স্লোগান, মানি মানি টক টক, নো মানি নো টক। তো কিন্তু তার তার কালচারের জায়গাটা সে কিন্তু সেই স্ট্যান্ডার্ড, সে ইংরেজি কথা বলবে না, সে চাইনিজ বলবে, সে বাংলা শিখতে উদ্বুদ্ধ হবে কিন্তু ইংরেজিতে কথা বলবে না। যার ফলে ওই আধো বাংলা বলে, মানি মানি টক টক, নো মানি নো টক। তো যাক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্বে। লামিসা মামুনি, আজকে খুব সুন্দর হয়েছে, আপনি বলেছেন তারুণ্যের কথা। সর্বশেষ আপনার কাছে, যেহেতু আমরা মুসলিম, আমরা ইসলাম ধর্ম পালন করি, ইসলামের দৃষ্টিকোণ থেকে নারীর অধিকার এবং বর্তমানে যারা নারীর অধিকারকে ইসলাম ব্যবহার করে নারীদেরকে অবমূল্যায়ন করছেন, এবং দেখা যাচ্ছে যে নারীরা আজকে সব জায়গায় নিগৃহীত হচ্ছেন, তারা নারীকে একটা পণ্যে পরিণত করছেন। এই বিষয়ে আপনার কিছু কথা একটু বলেন। যেহেতু একজন আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, আপনি বিশ্ববিদ্যালয়ে ঢুকবেন, কয়দিন পরে আন্দোলন সংগ্রাম নিয়ে কথা বলবেন, নারীর অধিকার নিয়ে কথা বলবেন, এই বিষয়ে আপনি কিভাবে দেখেন? জি আঙ্কেল, ইসলামের কথা বলে আমাদের নারীদেরকে অনেক সময় চেষ্টা করা হয় ঘরে বন্দি করে রাখার জন্য, কিন্তু ইসলাম আমাদের কখনোই বলেনি যে নারীকে সম্পূর্ণরূপে ঘরে বন্দি করে রাখা উচিত। আমাদের সকলকে শিক্ষিত হওয়া অনেক জরুরি। একটা জাতির উন্নয়নের জন্য নারী পুরুষ সকলকেই সমানভাবে এগিয়ে আসতে হবে। এগিয়ে আসতে হবে। নারীকে যদি ঘরে বন্দি করে রাখা হয় তাহলে তো কখনোই জাতির উন্নয়ন সম্ভব না। আমরা যদি এখন বিশ্ববিদ্যালয়ে না পড়ি, তাহলে আমরা যদি কোনো চাকরি বাকরি নাও করি, তাও আমাদের সন্তানকে কি শেখাবো? এছাড়া অনেক ক্ষেত্রে আমাদের উচ্চ মাধ্যমিক পড়ার পরে আর মেয়েদের হলো উচ্চ শিক্ষার ক্ষেত্রে সুযোগ দেওয়া হয় না, তাদের বিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে তো নারীরা অনেক পিছিয়ে থাকবে। এইটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন আপনি মামুনি। যাই হোক, আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব সাংস্কৃতিক, সাংস্কৃতিক ক্রিয়া, অর্থনীতি, আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করব। এবং আমরা আমরা সংস্কৃতবান না হতে পারি, আমরা যদি সংস্কৃতির চেয়ে চর্চা না করার ফলে, আমরা কিন্তু ইয়াং জেনারেশনকে, আমরা যদি জেনারেশন তৈরি করতে না পারি, আমার কালচার, আমার শিক্ষাবোধ এবং এই জায়গা থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, তাহলে আমরা জাতিগতভাবে
হয়তো আমরা অর্থনৈতিক মুক্তি আনতে পারি, হয়তো আমরা অনেক সম্পদের দেশ হতে পারে, কিন্তু আমার সাংস্কৃতিক চর্চা না থাকলে আমরা কালের গর্ভে হারিয়ে যাব। সর্বশেষ 1 মিনিটের জন্য লুলু ভাইকে আবার যাচ্ছি। লুলু ভাই, আপনি কনক্লুশন দিবেন আজকের আয়োজনের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। লুলু ভাই, লুলু ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ। সবার শেষে আমি যেটা আশা করব, হ্যাঁ, যে লামিয়ার কাছে তো আসলে আমাদের অনেক আশা যে সে এই জেনারেশনের হয়তো নেতৃত্ব দিবে। হ্যাঁ, সে আরো ভালো মানুষ হবে। ভালো মানুষ বলতে শুধু যে লেখাপড়া করবে তা কিন্তু না। ভালো মানুষের সংজ্ঞাটা হচ্ছে এই মানুষের সাথে তার বিহেভিয়ার, আচরণ, অনেক কিছুই নির্ভর করে হচ্ছে একটা মানবিক মানুষ তৈরি করার জন্য। আর সর্বশেষ আমার হচ্ছে যে ঈশ্বরদী এবং আটঘরিয়ার উন্নয়নের জন্য যে বাবলু ভাই যেটা ওই যে আদিবাসীদের যে কথা বললো, আমরা গত 24শে নভেম্বর নাটোরে আমরা একটা আদিবাসী সম্মেলন করলাম। যে শামীম, আমরা সবাই জানি যে পাহাড়িয়া আদিবাসীদের নিয়ে কিন্তু অনেকগুলো সংগঠন কাজ করে, কিন্তু সমতল আদিবাসীদের নিয়ে আসলে তেমন কোনো কাজ বাংলাদেশে হয়নি। এবং সমতল আদিবাসীদের রাষ্ট্রীয়ভাবে নিগোষ্ঠী হিসাবে স্বীকৃতি আছে, কিন্তু আদিবাসী হিসাবে তাদের স্বীকৃতি। আমি লুলু ভাই একটু শেয়ার করি। আপনি নিশ্চয়ই জানেন যে আমার একটা ফাউন্ডেশন আছে, যে আপনার সাথে এই বিষয় নিয়ে আলাপও করেছি, যে আদিবাসী নিয়ে আমি সরাসরি আমার সংগঠন কাজ করে, আমি না কাজ করলে আমার ফাউন্ডেশন কাজ করে, যাদেরকে আপনার সাথে এই বিষয়ে আমার ডিটেলস আলাপ হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন। তো এই ধরনের বাংলাদেশের যে পাবনার টেলিভিশনের যে আয়োজনগুলো, আজকে মনে হয় থার্ড পর্ব না, থার্ড পর্ব আজকে তৃতীয় পর্ব, তৃতীয় পর্ব। এটা আমার মনে হয় যে ঈশ্বরদী এবং আটঘরিয়া তথা সমগ্র পাবনা বাসীর জন্য একটা মাইল ফলক হিসাবে থাকবে বলে আমি আশা করি। অসংখ্য ধন্যবাদ লুলু ভাই, আপনি আপনার মূল্যবান সময় আজকে এই অনুষ্ঠানে দিয়েছেন, এবং আপনি একজন সবসময় চিন্তক মানুষ। আমি প্রচন্ড শ্রদ্ধা করি আপনি আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে সময় দিয়ে আমাদেরকে গর্বিত করেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। 1 মিনিটের জন্য বাবলু ভাইয়ের কাছে যাব, আমাদের হাতে একদমই সময় নেই। আমরা আগামীর সুন্দরগুলো আমাদের ঈশ্বরদের জন্য হোক, এই কামনা করি। শামীম, আপনাকে ধন্যবাদ। আমার সঙ্গে আলোচনা ছিলেন লুলু ভাই, এবং লামিশা চমৎকার কথা বলেছে, খুব সুন্দর করে সবকিছু কথা বলে, তাকে ধন্যবাদ। এবং পাবনা টিভিকে ধন্যবাদ। এরকম অনুষ্ঠান আমাদের ঈশ্বরদীর জন্য মাইল ফলক হয়ে থাকবে বলে আমি আশা করি। লামিসা মামুনি, 1 মিনিট। জি আঙ্কেল, আমরা চাই যেন ঈশ্বরদীতে এমন একজন প্রতিনিধি নির্বাচিত হোক যে সে যেন পরবর্তীতে আমাদের সকল উন্নয়ন বাস্তবায়ন করে। তারা যেন শুধুমাত্র মুখে বলেই থেমে না থাকে, তারা যেন বাস্তবায়ন করে আমাদের ঈশ্বরদীকে আরো এগিয়ে নিয়ে যায়। পরবর্তীতে আমাদের ঈশ্বরদী যেন একটা জেলায় রূপান্তরিত হয়। হ্যাঁ, ধন্যবাদ প্রিয় দর্শক মন্ডলী। আপনারা জানেন যে পাবনা টিভির আয়োজনে 6 পর্বের এই অনুষ্ঠান অগ্রগতির আটঘরিয়া ঈশ্বরদী, এবং জনপ্রতিনিধিদের কাছে আমাদের যে প্রত্যাশা, চাওয়া পাওয়া আগামী ইশতেহারে, সেই চাওয়া পাওয়াগুলো তুলবেন। এবং আজকে আলোচনায় যেটি উঠে এসেছে, যে যেটি বলবেন সেটি করবেন, যেটি করবেন না সেটি বলবেন না, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সবাইকে এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি, শেয়ার কমেন্টস করার আমন্ত্রণ জানাচ্ছি। পাবনা টিভি ইউটিউব চ্যানেল এবং পাবনা টেলিভিশন, যেটাকে বলি আমরা, পাবনা টেলিভিশন ইউটিউব এবং ফেসবুকে আমাদের এই অনুষ্ঠান দেখবেন, আপনাদের মতামত বলবেন। এবং আগামী পর্ব, অর্থাৎ আজকে তৃতীয় পর্ব শেষ হলো, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। বাংলাদেশ এগিয়ে যাবে, আটঘরিয়া ঈশ্বরদী তিলোত্তমা নগরী হিসেবে গড়ে উঠবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান শেষ করছি। আমি শামীম আহসান, দেখা হচ্ছে আগামী পর্বে। ধন্যবাদ।